নীলাম্বরী আকাশটা আজ কালো মেঘে ঢেকে আছে। রাশি রাশি কৃষ্ণ কালো মেঘপুঞ্জ দল বেঁধে ভেসে বেড়াচ্ছে। থেকে থেকে ধরণীর বুক কাঁপিয়ে গর্জে উঠছে মেঘের রাজা। চারিদিকে ছড়িয়ে পড়ছে ঝিরিঝিরি ঠান্ডা বাতাসের শীতল আবরণ। এই সাত সকালে মেঘের তর্জন গর্জন তোয়াক্কা না করে ছাদে এসেছে রিমি। দুবার বিয়ে উপলক্ষে দুদিন ধরে এই বাড়িতেই আছে সে। রিমির একমাত্র বেস্ট ফ্রেন্ড তুবা। ছোট্ট থেকেই দুজনে একে অপরের বাড়িতে অবাধ আনাগোনা। এই দুই পরিবারের মধ্যেই পরিচয় পরিচিত ভালোই বিধায় রিমিকে এখানে থাকার অনুমতি দিয়েছে ওর বাবা মা। হলুদ এবং বিয়ে শেষ করে আজ তার এই বাড়িতে তৃতীয় দিন। কথা ছিল আজকেও সে এই বাড়িতেই থাকবে। আগামীকাল তলপিত্তলাপ গুছিয়ে বাড়ি ফিরে যাবে। কিন্তু ভাবনা মোতাবেক কোনো কিছু হলো কই। এখানে এসে সে এতটাই নোংরা পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা ভাবতেও পারেনি রিমি। এই ঘটনার পর এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। ভাবতে ভাবতে রিমি উদাস চোখে আকাশের পানে তাকালো। সঙ্গে সঙ্গে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। এমন বিতর্কর পরিস্থিতিতে রিমি আগে কখনো পড়েনি। চোখ দুটো ঘোলা হয়ে এলো। রিমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। উদাস চোখে তাকিয়ে চলন্ত মেঘের কাছে অভিযোগ জমা দিল। এমন সময় হঠাৎ ছাদের দরজায় কারো উপস্থিতির আভাস পাওয়া গেল। রিমি আন্দাজ করে নিল কে হতে পারে। ছাদে আসার সময় রিয়াকে বলে এসেছে তুবা ঘুম থেকে উঠলে যেন ছাদে পাঠিয়ে দেয়। তার তলব হয়তো তুবাই এসেছে বুঝতেও পারল। শক্ত করে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। উদাসীন চোখ দুটো তখনও ঘন কালো মেঘে স্থির। পেছনে না তাকিয়েই রিমি ধরা গলায় বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই তুবা, আজ এবং এক্ষুনি। ভাইয়াকে একটু বলবি আমাকে পৌঁছে দিতে। তুবার উত্তরের জায়গায় পুরুষালী কণ্ঠের জবাব শুনে চমকে গেল রিমি। হুট করে পেছনে ফিরে তাকালো। নিজের থেকে 2-3 হাত দূরে নীরবকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজটা বিগড়ে গেল। ভাব করে মাথায় আগুন জ্বলে উঠল। মনে পড়ে গেল গতকালকের ঘটনা। সেই জঘন্য আবারও রিমির বুকে বিষাক্ত তীর ছুড়ল। রিমির মেজাজ হারালো, ভয়ঙ্কর রূপে গর্জে উঠল, তুই তুই এখনো কেন এখানে এসেছিস নীরব? কোন সাহসে আমার সামনে এসেছিস? আমার চোখের সামনে থেকে সরে যা। তোর চেহারাও আমি দেখতে চাই না। রাস্তা ক্লিয়ার হয়ে যায় তাই তো? রিমি রাগ বাড়ল। চোখের সামনে যা কিছু পড়ছে সব কিছুই ভেঙে চুরে গুড়িয়ে দিতে মন চাইছে। সে প্রচণ্ড ঘৃণা নিয়ে তাকালো নীরবের দিকে। পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে পেছন থেকে হাত টেনে ধরল নীরব। নীরবের ছোঁয়ায় পুরো শরীরের মধ্যে রি রি করে উঠল রিমির। অত্যাধিক রাগে পেছন ফিরে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে কষে চড় মারল নীরবের গালে। থাপ্পড় খেয়ে মুখটা ডান দিকে ঘুরে গেল নীরবের। দমিয়ে রাখা মনটা এবার ভীষণ উগ্র হয়ে উঠল। হ্যাচকা টানে রিমিকে নিজের বুকের ওপর ফেলল। হাত দুটো মুচড়ে পেছনে চেপে ধরল। নীরবের চোখে ভয়ঙ্কর আগুন। থাপ্পড় মেরেছিস, আই ডোন্ট মাইন্ড, কিন্তু তুই যেতে পারবি না রিমি। রিমি ছাড়া পাওয়ার জন্য মোচড়া মুচড়ি করছে, কিন্তু পুরুষের শক্তির কাছে একটা মেয়ে শক্তির নগ্ন। বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে যখন রিমি ছাড়া পেল না, তখন শব্দ করে কেঁদে উঠল। ফুপিয়ে উঠল, ঘৃণা ভরা কণ্ঠে বলল, তুই একটা জানোয়ার নীরব। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। আচমকা নীরবের জবাব শুনে চমকে উঠল রিমি। চমকিত নয়নে মাথা তুলে তাকালো। মাথাটা ঘুরে উঠল। কানের ভেতরে শো শো করে শব্দ হচ্ছে। রিমি বুঝতে পারল না সে ঠিক শুনছে নাকি ভুল। শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ইতিমধ্যে আকাশ কাঁপিয়ে তীব্র বর্ষণ শুরু হয়ে গেছে। বিরতিহীন বাড়িধারা ভিজিয়ে দিচ্ছে সবকিছু। রিমি নড়াচড়া থামতেই নরম হয়ে এলো নীরব। তীব্র বর্ষণের মাঝে আদুরে চোখে তাকালো। জ্বলতে থাকা চোখ দুটো নিভে গেল মুহূর্তেই। নীরব অনুতপ্তের ন্যায় মাথা নোয়ালো, ধিমি কণ্ঠে বলল, সব সময় তুই আমাকে উপেক্ষা করেছিস রিমি, দেখেও অদেখা করেছিস। আমি বহুবার তোর দরবারে এক বুক ভালোবাসা নিয়ে হাজির হয়েছি, কিন্তু তুই আমার বুকে ছুরি চালিয়ে উল্টো মুখে হেঁটে চলে গেছিস। আমার কষ্ট হতো, তবুও মেনে নিতাম। আশায় ছিলাম তুই একদিন আমাকে বুঝবি, কোনো না কোনো দিন আমার ভালোবাসাকে মর্যাদা দিবি।
কিন্তু তুই এমন কোনোদিন করিসনি। সবসময় আমাকে অপমান করেছিস। 2 বছর তোকে পাগলের মতন ভালোবেসে এসেছি, কিন্তু তুই শেষের বাক্যটা বিদ্রূপ সুরে বলল নীরব, গলাটা কাঁপছে ছেলেটা। রিমি তখন অবাক নয়নে তাকিয়ে আছে, কণ্ঠে বিস্ময়। তুই আমাকে ভালোবাসিস? কোনোদিন তো বলিসনি। সব কথা মুখে কেন বলতে হবে? চোখেরও তো অনেক কথা থাকে। তাছাড়া প্রেমের বিষয়ে মেয়েদের সিক্স সেন্স অতুলনীয়। 2 মাইল দূর থেকে কোনো ছেলে তাকালেও মেয়েরা বুঝে যায়, এবং ছেলেটা কোন প্রেক্ষিতে তাকিয়েছে সেটাও বুঝে যায়। আর 2 বছর ধরে তোর দিকে হাপিত্যিস নয়নে তাকিয়ে থাকি আমি। তুই বুঝিস না সেই চোখের ভাষা। আমাকে এটা বিশ্বাস করতে বলছিস? রিমি নত হলো, মাথা নিচু করে নিল, চোরের মতো এলোমেলো দৃষ্টিতে তাকালো। পেছনে ধরে রাখা হাতটা মোচড়াতে মোচড়াতে বলল, স্যার নীরব, আমার হাতে ব্যথা লাগছে। ব্যথা তো আমারও লাগে রিমি, যখন দেখি তুই আমাকে পাত্তা না দিয়ে অন্য ছেলের সাথে মেসেঞ্জারে প্রেম আলাপ করিস। বিশ্বাস কর, আমারও খুব ব্যথা লাগে। শ্বাস আটকে আসে, বুকটা জ্বলে যায়। এই পর্যায়ে রিমি আরো এক দফা চমকে উঠল, গলা ছেড়ে চেঁচিয়ে বলল, তুই কিভাবে জানলি আমি ম্যানেজারের সাথে কি কথা বলি? সবই জানি। কি যেন নাম ছেলেটার? অনিক, রাইট? তুই আমার আইডি হ্যাক করেছিস? আমার জন্য এসব বা হাতের খেলা। রিমির প্রচণ্ড রাগ হলো, রাগে দাঁত কিরমির করে উঠল, আক্রমণাত্মক সুরে বলল, তুই একটা জঘন্য ছেলে নীরব, তোকে আমি কোনোদিনও ভালোবাসবো না। আই হেট ইউ। আমাকে রাগাস না রিমি। 2 বছর ধরে তোর পেছনে পাগলা কুত্তার মতন পড়ে আছি। স্কুল কলেজে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। তোর আশায় এখনো বুকটা খালি রেখেছি। তুই সেই বুকে ছুরি মেরে চলে যাবি আর আমি তোকে ছেড়ে দেবো? কি করবি তুই? নীরব একটানে রিমিকে আরো কাছে টেনে নিল। দুজনের দেহ একে অপরের সঙ্গে মিশে রইল। রিমি ঘাড়ের কাছে এক গোছা চুল খামচে ধরে মুখটা এগিয়ে আনলো নীরব। সামনে ঝুঁকে রিমির মুখোমুখি হলো, বাঁকা হেসে বলল, আমাকে রাগালে এমন কিছু করব যে তুই বাধ্য হবি আমাকে মেনে নিতে। নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করবি তুই। আর এমন কিছু করার ক্ষমতা আমার অবশ্যই আছে। সামান্য নমুনাও দেখিয়েছি। সুতরাং ভালো মেয়ের মতন সবগুলো ছেলেকে বলক দিবি। না হলে পরবর্তী পদক্ষেপ আমি খুব দ্রুত নেব। নিজের কথা শেষ করে ছেড়ে দিল রিমিকে। ইতিমধ্যে দুজনে ভিজে একাকার। আর সেখানে দাঁড়ালো না নীরব, হনহন করে নিচে নেমে গেল। ঘড়িতে সকাল 9টা বাজে, এখনো বাইরে তীব্র বর্ষণ চলছে। সবাই একে একে খাবার টেবিলে উপস্থিত। রিমিও এসে সবার সাথে যোগ দিয়েছে। তখন চলে যেতে চাইলেও নীরবের হুমকি ধুমকিতে দমে গেছে মেয়েটা। গতকালের ঘটনার পর ওকে আর রাগানোর সাহস হলো না রিমির। একটা দিনেরই তো ব্যাপার, চুপচাপ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত হওয়ার পর সবশেষে আসলো কৌশিক আর তুবা। কৌশিক অফিসে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নিচে নেমে এসেছে। এক হাতে ল্যাপটপের ব্যাগ, অন্য হাতে তুবার হাত। সে খুবই যত্ন নিয়ে গুনে গুনে সিঁড়িতে পা ফেলছে, ঠিক এতটাই সাবধানে যেন ভুলক্রমেও তুবার সামান্যতম কষ্ট না হয়। ডাইনিং টেবিলে বসে এক পলক নিজের ছেলের কাণ্ড দেখে নিলেন জামাল সাহেব। তুবার প্রতি কৌশিকের এত যত্ন দেখে তিনি মনে মনে খুশি হলেন বেশ। বুক জুড়ে প্রশান্তি ছেয়ে গেল, কিন্তু মুখে বিড়বিড় করল, একটা অসভ্য কোথাকার। 1 মিনিটের জায়গায় 4 মিনিট লাগালো কৌশিক। এরপর তুবাকে আলতো করে বসিয়ে দিল একটা চেয়ারে। পাশের চেয়ারে টেনে নিয়ে বসলো। নিজ উদ্যোগে তুবার পাশের চেয়ার টেনে নিজে বসলো। নিজ উদ্যোগে তুবার পাতের গরম গরম খিচুড়ি তুলে দিল। টেবিলে সাজানো রাখা নানান পদের ভর্তার মধ্যে বেছে বেছে তুবার পছন্দের ইলিশ মাছ ভর্তা, টমেটো ভর্তা, কাঁকরোল ভর্তা এবং চিংড়ি ভর্তা দিল। এরপর জগ থেকে পানি ঢেলে গ্লাসটা সামনে এগিয়ে দিল। তুবার মাথার পেছনে আলতো করে হাত রেখে বলল,